কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলায় LCC 2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন দুটি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় অবশ্যই কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, প্রথম প্রশ্ন তোমাদের, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, সজীব ভাষার ধর্মই পরিবর্তনশীলতা, কালো প্রভাবে বদলে যায় শব্দের আদি বা মূল অর্থ, একই শব্দে আসে অর্থের নতুনতর ব্যঞ্জনা। শব্দার্থের এই অর্থ পরিবর্তনের ধারাকে বাংলা ভাষাবিজ্ঞানীরা প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা অর্থ বিস্তার, দ্বিতীয় রয়েছে অর্থ সংকোচ এবং তৃতীয় রয়েছে অর্থ সংশ্লেষ। প্রথম তোমাদের যেটি রয়েছে অর্থ বিস্তার। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে তা ব্যাপক বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে তাকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয়। যেমন উদাহরণ রয়েছে, দেখো, প্রথম উদাহরণে বলা হয়েছে, বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, একটি মাত্র সময়, কিন্তু পরবর্তীকালে বর্ষ মানে সারা বছরকে বোঝায়। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে, অনুরূপ পরশু আগামীকালের পরের দিন বোঝাতো, এখন গতকালের পরের দিনকেও বোঝায়। এবং তৃতীয় উদাহরণ বলা হয়েছে, কালি শব্দের অর্থ ছিল কালো, তরল, এখন সকল রঙের তরল। এবং চতুর্থ উদাহরণে বলা হয়েছে, মীর জাফর এক ব্যক্তির নাম, বিশ্বাসঘাতক ব্যক্তি। পরবর্তী রয়েছে, দেখো, তোমাদের ক্ষয়ের দাগে অর্থ সংকোচ। প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ভাবকে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তবে তাকে অর্থ সংকোচ বলে। যেমন উদাহরণ রয়েছে, দেখো, সংস্কৃত প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো, পরে বাংলায় এর অর্থ দাঁড়ায় একটি বিশেষ রকমের আলো, যা পিতলের বা মাটির তৈরি, যেটা তেল ও সলতে সহযোগে আলোদান করে। সম্বন্ধী শব্দের অর্থ যার সঙ্গে সম্পর্ক আছে তাকে বলা হয়, কিন্তু অর্থ সংকোচের ফলে এর অর্থ দাঁড়িয়েছে শুধুমাত্র স্ত্রীর ভাই। পরবর্তী দেখো, তোমাদের গয়ের দাগে রয়েছে অর্থ সংশ্লেষ। শব্দের অর্থের পরিবর্তন কতগুলি ধাপের মধ্য দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থ বা আদি অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ঘটনা ঘটলে তাকে বলা হয় অর্থ সংশ্লেষ। যেমন উদাহরণ রয়েছে, দেখো, সংস্কৃত ঘর্ম শব্দ অর্থ ছিল গরম, বাংলায় এর বর্তমান অর্থ ঘাম বা শ্বেত। সংস্কৃত পাত্র শব্দের অর্থ ছিল পান করার আধার, তা থেকে অর্থ বিস্তারের ফলে এর অর্থ দাঁড়ায় যে কোনো রকমের আধার। এ থেকে অর্থ সংকোচের ফলে হয় কন্যাদান করার আধার। এবং অর্থ সংশ্লেষের ফলে যার সংকীর্ণ অর্থ হলো বর। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলার শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আলোচনা করা হলো।
তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে রেখো এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন এটি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, যে সমস্ত শব্দ প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত থেকে সোজাসুজি বাংলা ভাষায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলা ভাষায় এসেছে, তাদেরকে তদ্ভব শব্দ বলা হয়। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে মধ্যবর্তী স্তরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত, কিন্তু বাংলা ভাষায় তাদের পরিবর্তিত রূপ ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ এই সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত এবং তৎপরবর্তী স্তর অপভ্রংশে ব্যবহৃত হতো। পরে আবার সেগুলো আরও পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ হিসেবে বাংলা শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। যেমন উদাহরণ রয়েছে, দেখো, সংস্কৃত ধর্ম থেকে প্রাকৃত ধম্ম, থেকে বাংলা ধাম, সংস্কৃত কৃষ্ণ থেকে প্রাকৃত ভাষায় কনহ, থেকে বাংলা ভাষায় কানু। তদ্ভব শব্দের আরও কয়েকটি উদাহরণ হলো মস্তক থেকে মথ্য থেকে মাথা, এবং চর্মকার থেকে চমোয়ার থেকে চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলি হলো নিজস্ব তদ্ভব এবং দ্বিতীয় রয়েছে কৃতঋণ বা বিদেশি তদ্ভব। প্রথম তোমাদের রয়েছে একের দাগে নিজস্ব তদ্ভব শব্দ। যেসব তদ্ভব শব্দ যথার্থই বৈদিক বা সংস্কৃতের নিজস্ব শব্দের পরিবর্তনের ফলে বাংলা ভাষায় এসেছে, সেগুলি নিজস্ব তদ্ভব শব্দ বলা হয়ে থাকে। যেমন ইন্দ্রাগার থেকে ইন্দ্রা থেকে ইন্দোরা, একাদশ থেকে এগারোহ থেকে 11 ইত্যাদি। পরবর্তী রয়েছে, দেখো, তোমাদের বিদেশি তদ্ভব শব্দ। যেসব শব্দ প্রথমে বৈদিক বা সংস্কৃত ভাষায় ইন্দো ইউরোপীয় বংশের অন্য ভাষা থেকে বা ইন্দো ইউরোপীয় ছাড়া অন্য বংশের ভাষা থেকে কৃতঋণ শব্দ হিসাবে এসেছিল এবং পরে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে, সেই সব শব্দকে বিদেশি তদ্ভব শব্দ বলা হয়ে থাকে। যেমন উদাহরণ রয়েছে, দেখো, প্রথম উদাহরণ রয়েছে, দেখো, ইন্দো ইউরোপীয় বংশ থেকে গ্রিক শব্দ ড্রামে থেকে সংস্কৃত শব্দ দম্ম হয়েছে এবং দম্ম প্রাকৃত শব্দ দম্ম থেকে বাংলা দাম শব্দটি এসেছে। এবং দ্বিতীয় উদাহরণ রয়েছে ক্ষয়ের দাগে, ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ভিন্ন অন্য বংশ থেকে পিটল্য হচ্ছে তামিল শব্দ, পিল্লিক সংস্কৃত, পিটল্য তামিল শব্দ থেকে পিল্লিক এসেছে সংস্কৃত শব্দে, এবং সংস্কৃত শব্দ পিল্লিক থেকে পিল্লি ও প্রাকৃত শব্দ এসেছে, এবং তারপরে বাংলা শব্দ পিলে হয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই প্রশ্ন দুটি যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষা খাতায় 100% কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।